আসসালামু আলাইকুম। পলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ভ্যালুয়েশন অফ গুডউইলের একটা অঙ্ক করবো। এই অধ্যায়টা বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং এবং অ্যাকাউন্টিং থিওরি বইতে আছে, এবং এমবিএ তে যে একটা সাবজেক্ট আছে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি, ওই বইতেও আছে। ক্লাস শুরু করার আগে দুই চারটা কথা বলে নেই, যেগুলো না বললে হবে না। যেমন আমরা দীর্ঘ মোটামুটি প্রায় এক মাসের কাছাকাছি, গত মাসের 15 তারিখে মনে হয় 14 তারিখে মনে হয় ক্লাস হয়েছিল। এখন আবার ক্লাস শুরু হলো, কারণ আন্দোলনের জন্য ক্লাস সবার আগে আমি বন্ধ দিয়েছিলাম। এখন মাঝখানে ক্লাস হয় নাই, অল্প স্বল্প ক্লাস হয়েছে, অনেকে রিকোয়েস্টে 2-4টা ক্লাস হইতে পারে। অ্যাডভান্স অ্যাকাউন্টিং ক্লাসটা বন্ধ ছিল। এখন অনেকেই তো জানে না, এই জন্য একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দিবেন, যাতে উম, জানে যে ক্লাস হচ্ছে। আর এই অধ্যায়টা করার জন্য কিছু বেসিক রুল আছে। রুলগুলা এই শীটের নিচে দেওয়া আছে, সেখান থেকে একটু শিখে নেবেন, তাহলে এই অধ্যায়ের সব অঙ্ক আপনারা পারবেন। যে কিছু ক্লাস শুরু করার আগে কিছু ইনস্ট্রাকশন দিয়ে নেই, বিশেষ করে যারা অ্যাকাউন্টিং ফাইনাল ইয়ারে আছেন, তাদের সবচেয়ে কঠিন বইটার নাম হলো অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2। এই বইয়ে আগে এই সাবজেক্টে অনেক স্টুডেন্ট প্রতি বছর ফেল করে। চ্যাপ্টারও অনেকগুলা, মোটামুটি চ্যাপ্টার আছে 12টা। কিন্তু এই 12টা আপনার করতে হবে না। আমি লাল রেড মার্ক করে রাখছি গুডউইল রয়্যালটি চ্যাপ্টার 1, 2, 3, 4, 5 অ্যান্ড 11। এই চ্যাপ্টারগুলো থেকেই 6টা বা 7টা অঙ্ক আসে। এইগুলো থেকে অঙ্ক আসার পরিমাণ অনেক কম। যারা পাশ করতে চান তারা এখান থেকে 3টা করে নেবেন বা 4টা করে নেবেন, আর যারা ভালো করতে চান এই 6টাই করবেন। এখন আমি প্রথম অধ্যায় গুডউইলটা করাচ্ছি। এখন গুডউইল করলে আপনার সুবিধা কি, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 হয়ে যাচ্ছে, অ্যাকাউন্টিং থিওরিতেও 10 নম্বর ব্যবস্থা হয়ে যাচ্ছে, আর এমবিএ তে উঠে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরিতেও 10 নম্বরের ব্যবস্থা হয়ে যাচ্ছে। তাই ক্লাস শুরু করে দিলাম। আমি এই ক্লাসের ভিডিওটা রেখে দিচ্ছি, আপনারা পরবর্তী দেখে নিতে পারবেন। যারা ক্লাসটা মিস করবেন তারা দেখে নিতে পারবেন। আর যেহেতু এখন প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আমি ক্লাসে আপনাদের ধরেন এই শীট থেকে হয়তো বা 8টা 10টা 12টা অঙ্ক করাই দিব। এই 8-10টা করানোর পরে আপনাদের এই যে মেইন বই যে আছে, মেইন বইয়ের কমার্স পাবলিকেশন বা মিলেনিয়ামের ধরেন একটা অধ্যায়ের 30টা 40টা 50টা অঙ্ক আছে, সেগুলো আপনার বাসায় দেখবেন। দেখার পরে প্রবলেম বের হলে সলভ ক্লাস হবে, সলভ ক্লাস আপনারা সেই প্রবলেমগুলো বলবেন যে স্যার এইগুলা সমস্যা, পারি না, আমি করে দিব। এভাবে বইয়ের 100% শিখিয়ে দিব, যাতে পরীক্ষায় যাই আসুক, থার্ড ইয়ার যেরকম প্রশ্ন কঠিন আসছে, যারা ভালো করে পড়েন নাই তাদের তো পরীক্ষা ভালো হয় নাই, এরকম কাজটা যাতে এই বছর না হয়। আর এই বছর এই কাজটা হয়ে গেলে আপনাদের জন্য সর্বনাশ। কারণ কি, থার্ড ইয়ারে ফেল করলে এখন পরীক্ষা দিয়ে আবার ইমপ্রুভমেন্ট দিতে পারবেন, কিন্তু ফোর্থ ইয়ারে ফেল করলে তো ইয়ার লস, সার্টিফিকেট পাবেন না, চাকরির পরীক্ষায় আবেদন করতে পারবেন না। তাহলে ভালো করে পড়া শুরু করে দেন। প্রবলেম ওয়ানে বলছে, দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ নাভেদ লিমিটেড এস 30 জুন 2008। 2008 সালের নাভিদ লিমিটেডের কিছু তথ্য এখানে দেয়া আছে। এখন সবার শেষ লাইনটা বলতেছে, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য কোম্পানি, মেক রিজনেবল অ্যাজাম্পশন দেয়ার নেসেসারি। বলছে আপনাকে গুডউইল বের করতে, কোম্পানির গুডউইল বা সুনাম বের করতে প্রয়োজন যদি হয় বিভিন্ন জিনিসপত্র আপনি ধরে নিতে পারবেন। এখন প্রথমে গুডউইল জিনিসটা কি এটা একটু সংক্ষেপে আলোচনা করি, না জানলেও চলবে, বা গুডউইল নির্ণয়ের প্রয়োজনটা বলে দিই। ধরেন আপনার বাজারে দেখবেন 5টা দোকান আছে, এর মাঝে একটা দোকানে ভিড় অনেক বেশি। জিজ্ঞেস করলে বলবেন এই দোকানটা গত 20 বছর যাবত আছে এবং এই দোকানের পণ্য খুব ভালো।
এই জন্য একটু দাম বেশি হলে ওই দোকান থেকে মানুষ কিনে। আবার আরো অন্য দোকানে একই জিনিস পাওয়া যাচ্ছে বা মান ভালো না, সেজন্য ওই দোকানে কিনে না। এটা কারণ হলো সুনাম, সুনাম সৃষ্টি হয়েছে এই লোকের, যে অনেক বছর যাবত ব্যবসা করতেছে বা ভালো প্রোডাক্ট দিতেছে, এরকম আর কি। তাহলে এই গুডউইলটা নির্ণয় করতে হয় কেন? করার কারণ হলো, যখন প্রতিষ্ঠানটা বিক্রি করে দেয় বা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ করে তখন লাগে। যেমন আমি একটু সহজ উদাহরণ দেখাই। ধরেন যে বাজারে যে গেলেন, বাজারে এই যে দোকানটা, এই দোকানে মাল আছে হলো ধরেন 1 লাখ টাকা। দোকানদার বলতেছে আমি বিক্রি করবো এই দোকানটা 1.5 লাখ টাকা। বেশি কেন? তখন বলবে আমার এই দোকানের গুডউইল আছে, আমি 15 বছর যাবত ব্যবসা করতেছি, 15 বছরে অনেক অনেক কাস্টমার আমাকে চিনে। আপনি নতুন একটা দোকান দিলে, আপনি যদি এখানে একটা নতুন দোকান দেন, ওই দোকানে আপনার কেউ যাবে না, কারণ আপনার 15 বছর ব্যবসা করে সুনাম অর্জন করতে হবে। এই 50,000 টাকা বাড়তি যে নিচ্ছে, এটা হলো গুডউইল। কারণ গুডউইলটা কিভাবে নির্ণয় করতেছে সেটাই আমরা শিখবো। গুডউইল নির্ণয় করার 6টার মতো পদ্ধতি আছে, আরো বেশি পদ্ধতি আছে। এর মাঝে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো সুপার প্রফিট মেথড। আমরা সবগুলো মেথড নিয়ে আলোচনা করব, যেটা পরীক্ষায় বেশি আসে সেই মেথডটা নিয়ে বেশি আগে আলোচনা করছি আমরা। সুপার প্রফিট মেথডটা সবচেয়ে জনপ্রিয়। এখন সুপার প্রফিট মেথড করার জন্য আপনাকে 7টা স্টেপে অঙ্কটা করতে হবে। এই যে 7টা স্টেপ এখানে দেওয়া আছে, আমি ক্লাসের মাঝখানে 7টা স্টেপ আপনাকে শিখিয়ে দিব। এই 7টা স্টেপ যদি আপনি করতে পারেন, পরীক্ষা অঙ্ক ভুল গেলেও 10-এ 6, 7, 8 পেয়ে যাবেন। প্রথম স্টেপটার নাম হলো ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হবে। অর্থাৎ বিনিয়োজিত মূলধন, আপনি যে ব্যবসা শুরু করছেন, এখানে বাস্তবে কত টাকা আপনার ব্যবসায় খাটতেছে বা ইউজ করতেছেন, কত টাকা, এটাকে বিনিয়োজিত মূলধন বলা হয়। এটা বের করার নিয়ম কি? এখানে তো মূলধন বের করার জন্য এখানে দেওয়া আছে ল্যান্ড এন্ড বিল্ডিং দেওয়া আছে, প্ল্যান্ট এন্ড মেশিন দেওয়া আছে, অর্থাৎ জমি দেওয়া আছে, যন্ত্রপাতি দেওয়া আছে, ভেহিকলস মানে গাড়ি দেওয়া আছে, গুডউইল দেওয়া আছে, সুনাম দেওয়া আছে, কারেন্ট অ্যাসেটস চলতি সম্পদ দেওয়া আছে, লাইবিলিটিস অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটি মানে দায় সমূহ এবং মালিকা শেয়ার হোল্ডারের মূলধনের পরিমাণ দেওয়া আছে, মূলধনের পরিমাণ দেওয়া আছে 3 লাখ টাকা, জেনারেল রিজার্ভ দেওয়া আছে, সাধারণ সঞ্চিতি 50,000 টাকা, রিটেন আর্নিং গত বছরের মুনাফা দেওয়া আছে 20,000 টাকা, কারেন্ট লাইবিলিটি বর্তমান বছরে বিভিন্ন মানুষ আপনার কাছে 2 লাখ টাকা মতো পায়। এবং আরো কিছু লেখা আছে এখানে, অন 30 জুন 2008 দ্য অ্যাসেটস ওয়ার রিভ্যালুড অ্যাজ ফলো। এখানে যে সম্পদগুলো দেওয়া আছে সেগুলো আবার নতুন করে দামাদামি করছেন। এগুলো তো আগে কেনার সময় হয়তো 1,70,000 দিয়ে কিনছিলেন, এগুলো তো অবচয় হয়েছে বা দাম বাড়ছে। নিজে বলতেছে ল্যান্ড এন্ড বিল্ডিং আছে 2 লাখ, প্ল্যান্ট এন্ড অ্যাসেট আছে 1.5 লাখ, গাড়ি আছে 60,000 টাকা দামের। হ্যাঁ, এই অবস্থায় সম্পদ দায় দেওয়া আছে। এখান থেকে বিনিয়োজিত মূলধন বা ক্যাপিটাল এমপ্লয়েড কিভাবে নির্ণয় করব? ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার জন্য আমি 2টা পিডিএফ বের করে নিই, তাহলে আপনাদের বুঝাইতে আমার সুবিধা হবে। কারণ বারবার নিচে উপরে গেলে দেখা যায় সময় নষ্ট হয়ে যায়। এখান থেকে বের করে নিই তাহলে। ক্যাপিটাল এমপ্লয়েড বের করার জন্য শর্ত হলো, বলতেছে মার্কেট ভ্যালু, ফেয়ার ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস, সম্পদের বর্তমানে বাজারের মূল্য লিখতে হবে। ওইখান থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিতে হবে, তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড বেরিয়ে আসবে। কিছু শর্ত দিয়ে দিছে, অলিক বা ভুয়া সম্পদ গুলো আসবে না। আরো সত্য দিছে, গুডউইল তো একটা আপনার অস্পর্শনীয় সম্পদ, তাহলে এটা আসবে না। কিন্তু গুডউইল এট কস্ট বা গুডউইল যদি কিনা থাকে তাহলে আসবে। ইনভেস্টমেন্ট যদি নন ট্রেডিং বা যেই বিনিয়োগ আপনার কোনো কাজে আসতেছে না, খালি সুদ দেয়, এরকম কোন বিনিয়োগ থাকলে আসবে না। এইগুলো হলো সত্য। এখন অঙ্কে করতে করতে শর্ত শিখে যাব, মুখস্থ না করলেও চলবে। তাহলে আমি প্রথম স্টেপ ক্যাপিটাল এমপ্লয়েড করব। আসলে আপনারা ভাবতে পারেন যে স্যারের কাছে তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়ছি বা ফ্রি ক্লাস দেখছি। আপনার একটা অধ্যায়ে স্যারের 5টা 7টা করে অঙ্ক করাই দিছে, সেখান থেকেই আমাদের বেসিক শেখা হয়ে গেছে। অথবা 19 মিনিটেই একটা ক্লাসের সব A to Z শেখানো হয়ে গেছে। এখন 19 মিনিট চলে গেছে,
প্রশ্নটা পড়তে পড়তে টাইম শেষ। আসলে কিছু করার নাই, এই চ্যাপ্টার গুলো, এই বইটা কঠিন। দেখেন, যারা আগে সাজেশন দেখছেন, শর্ট সাজেশনে 15টা অঙ্ক দিতাম, ওইখান থেকে 3টা 4টা 5টা করে অনেক সময় কমন আসতো। এখন একটা অধ্যায়ে 15টা অঙ্ক আছে, মানে এই চ্যাপ্টার গুলো, বইটা বেশ কঠিন। সো একটু গুরুত্ব দিয়ে, এই বছরটা গুরুত্ব দিয়ে পড়তে হবে, নাহলে ইয়ার লস। আচ্ছা, আমরা যে অঙ্ক করতেছিলাম, প্রথম স্টেপ ওয়ানে বা ওয়ার্কিং ওয়ানে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড বের করবো। এখানে লিখবো প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস, সম্পদের বর্তমান মূল্য বা বাজার মূল্য, সেগুলো লিখতে হবে। এখানে ল্যান্ড ছিল, বিল্ডিং ছিল, প্ল্যান্ট বা মেশিনারি ছিল, ভেহিকেলস বা গাড়ি ছিল, মোটর গাড়ি, কারেন্ট অ্যাসেট ছিল, এইগুলা ছিল। এখন এইগুলো যে ছিল, বিল্ডিং, ল্যান্ড এন্ড বিল্ডিং এর উপরে আছে 1,70,000, আবার নিচে দেওয়া আছে 2 লাখ টাকা। আপনার নিচেরটাই আনতে হবে। যারা একটু দুর্বল তাদের বলে দিলাম, নিচে যেটা দেওয়া আছে সেটাই আনতে হবে, কারণ এগুলো হলো বর্তমানে বাজারে দাম। তাহলে আমাকে 1,70,000 আনা যাবে না, 2 লাখ টাকা আনতে হবে। মেশিন উপরে আছে 1,60,000, নিচে আছে 1,50,000, 1,50,000 দিয়ে আনতে হবে। বিকেল গাড়ি আছে 70 আর নিচে আছে 60,000, তো নিচেরটাই আনতে হবে। তো নিচের হিসাবে আমরা 2 লাখ আনলাম, আর হলো 1,50,000 আনলাম, আর 60,000 আনলাম। কারেন্ট এসেট ছিল 1,40,000 টাকা। মোট সম্পদ হলো 5,50,000 টাকা। এখন আপনি বলবেন, স্যার সম্পদ তো আরো ছিল, সেগুলো আনলেন না কেন? গুডউইল ছিল, আনা যাবে না। অলিক সম্পদ আনা যাবে না, বিনিয়োগ আনা যাবে না, ইনভেস্টমেন্ট আনা যাবে না। কারেন্ট লাইবিলিটি বাদ দিতে হবে আমাকে। কারেন্ট লাইবিলিটি সুন্দর করে লিখে দেওয়া আছে 2 লাখ টাকা। যেমন কারেন্ট অ্যাসেট 1,40,000 দেওয়া আছে, কারেন্ট লাইবিলিটি 2 লাখ টাকা দেওয়া আছে। চলতি দায় বাদ দিতে হবে। কারেন্ট লাইবিলিটি বাদ দিয়ে দিলাম আমরা 2 লাখ টাকা। যে জিনিসটা বের হলো 3,50,000 টাকা, এই জিনিসটার নাম হলো ক্যাপিটাল এমপ্লয়েড। 7টা স্টেপের মাঝে একটা স্টেপ শেষ। যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন, যদি না বুঝেন তাহলে বলবেন যে স্যার বুঝি নাই, আবার বুঝিয়ে দিব। কারণ এই 7টা স্টেপ আমি শিখাবো আপনাদের। 7টা স্টেপ দিয়ে আপনি এই চ্যাপ্টারের মোটামুটি সব অঙ্কই করবেন। 7টা স্টেপের বিভিন্ন আইটেম গুলো দিয়ে করতে হবে। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন, না বুঝতে পারলে বলেন স্যার বুঝি নাই, আবার বুঝাই দিবেন ইনশাল্লাহ। বুঝতে পারছেন? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ওয়ার্কিং টুতে চলে যাচ্ছি। ওয়ার্কিং টুতে কি করতে হবে? তারা বলতেছে ওয়ার্কিং টুতে ক্যালকুলেট অফ দা কারেন্ট ইয়ার প্রফিট, বর্তমান বছরের মুনাফা বের করতে হবে আপনাকে। বর্তমান বছরের মুনাফা বের করার ক্ষেত্রে মুনাফা প্রশ্নে দেওয়া থাকতে পারে বিফোর ট্যাক্স, বিফোর ট্যাক্স দেওয়া থাকতে পারে, সমন্বয় করা হয়নি এরকম খরচ বা আয় দেওয়া থাকতে পারে, সেগুলো যোগ বিয়োগ করতে হবে, এবং পরবর্তী ট্যাক্স বাদ দিয়ে দিতে হবে। এইভাবে কারেন্ট ইয়ার প্রফিট বের করতে হবে। এই অঙ্কে আমাদের যে প্রফিট গুলো দেওয়া আছে, দা কোম্পানি আর্নড প্রফিট আফটার ডিপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্স অ্যাজ ফলো, অর্থাৎ ট্যাক্স এবং ডিপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর, সকল প্রকার ঝামেলা শেষ করার পর টাকা দেওয়া আছে 6 সালের 60,000, 7 সালের 70,000, 8 সালের 80,000 টাকা। আমার তো 8 সালের অঙ্ক করতেছে, তো 8 সালে 80,000 টাকায় আনবো, অন্যগুলো আনবো না। তা আমার কোনো সমন্বয় টমন্বয় নাই, আফটার ট্যাক্স বলা আছে বলেই কারেন্ট ইয়ার প্রফিট একটু সংক্ষেপে লিখলাম লিখলাম 80,000 টাকা লিখে ফেললাম সরাসরি। কেন 80,000 লিখলাম? কারণ কি, সমন্বয় নাই, বা আফটার ট্যাক্স বলা আছে, বিফোর ট্যাক্স বলা নাই। বিফোর ট্যাক্স হইলে সমন্বয় হবে, সেটা নেক্সট ক্লাসে, আগামী ক্লাসে আমরা শিখবো। তো 2 নাম্বার ওয়ার্কিংটা একেবারে ইজি ছিল।
3 নাম্বার ওয়ার্কিং, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এই যে ক্যাপিটাল এমপ্লয়েড বের করছিলাম, এটার অ্যাভারেজ গড় বের করতে হবে। কিভাবে বের করে, এটা নিয়মে কি বলতেছে দেখি আমরা। নিয়মে বলতেছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করার জন্য 1 নাম্বার ওয়ার্কিং থেকে যে ক্যাপিটাল এমপ্লয়েড পাইলাম সেটাকে, সেটা থেকে 2 নাম্বার ওয়ার্কিং এ যে কারেন্ট ইয়ার প্রফিট বের হইছে সেটার অর্ধেকটা বাদ দিয়ে দিতে হবে। দেখি আমরা কি করতে হবে। ক্যাপিটাল এমপ্লয়েড লিখবো, কোথায় পেলাম, ওয়ার্কিং ওয়ান থেকে পাইলাম। তার মানে ওয়ার্কিং ওয়ানটা করতে হয়েছে এইটার জন্যই। এই ওয়ার্কিং ওয়ানটা আমার দরকার ছিল না যদি এটা করতে না হইতো। এবং কারেন্ট ইয়ার প্রফিট ওয়ার্কিং টু থেকে যে টাকাটা পাইলাম এটার অর্ধেক করতে হবে, 50%, হাফ বাদ দিতে হবে। কি করতে হবে, হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। একেবারে ইজি। আমার মনে হইতেছে 3টা স্টেপ আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। 7টা আমাদের 3টা স্টেপ আমাদের শেষ। আর 4টা স্টেপ করতে পারলে আমাদের 10 নাম্বার কনফার্ম। 3 নাম্বার স্টেপটা কি বুঝতে পারছেন, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। ঝামেলা হলো 1 নাম্বার স্টেপ যদি পারেন আর 2 নাম্বার স্টেপ যদি পারেন, 3 নাম্বার ইজিলি পারবেন। একের থেকে আইটেমটা আনতে হবে, দুইয়ের আইটেমের অর্ধেক করে দিতে হবে। তার মানে 3 নাম্বার আইটেম কোনো ঝামেলা না। ঝামেলা হলো 1 আর 2। 1 2 পারলে 3ও পারবেন। 1 2 পারলে আমি বলে দিই, 1 আর 2 যদি পারেন, 3 4 5 6 7, 7টা আইটেমে আপনি পারবেন। এটা আমি আপনাকে কনফার্মেশন দিলাম, ইনশাল্লাহ পারবেন। ওয়ার্কিং ফোর, এখানে আপনাকে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট বের করতে হবে। অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট জিনিসটা কি তারা বলতেছে। অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট জিনিসটা হলো কয়েক বছরের প্রফিট যদি দেওয়া থাকে সেটার অ্যাভারেজ বের করতে হবে। যেমন আমরা এই যে অঙ্কটার মাঝে 3 বছরের প্রফিট দেওয়া আছে, অনেক ক্ষেত্রে 5 বছর, 6 বছর, 4 বছরের প্রফিট দেওয়া থাকতে পারে। এইগুলোর গড় বের করতে হবে। গড় আমরা বের করতে পারি, যেহেতু মাস্টার্সে পড়ি বা ফাইনাল ইয়ারে পড়ি, তো গড় তো অবশ্যই বের করতে পারি। গড় বের করলাম, সেটার সাথে আমরা সমন্বয়ে আইটেমগুলো বাদ দিব। সমন্বয় আইটেম কোনগুলো, 2 নাম্বার ওয়ার্কিং এ যদি সমন্বয় থাকে, এই যে 2 নাম্বার ওয়ার্কিং এ যদি সমন্বয় থাকে, ট্যাক্স থাকে, সেম কাজটা। 2 হুবহু, 4 আর 2 সেম জিনিস। 4 আর 2 সেম, কিন্তু তফাৎটা একটু প্রথম দিকে। অ্যাভারেজ প্রফিট বের করতে হয়। অর্থাৎ 3 বছর এখানে প্রফিট দেওয়া ছিল না, আমি আরেকবার দেখাচ্ছি। 3 বছরের প্রফিট, 6 সালের, 7 সালের, 8 সালের, 3 বছরের প্রফিট দেওয়া আছে। 3টা প্রফিট যোগ করবো, 3 দিয়ে ভাগ করবো, অ্যাভারেজ হয়ে গেল 60,000। তারপরে হলো ছিল 70 80, 3 দিয়ে ভাগ করলাম, 70,000। এই যে 70,000 দেখেন, এই 70,000 আমি বের করছি, আর এই জায়গায় 80,000 কিন্তু দেওয়া ছিল। এইটা হলো তফাৎ। এটা দেওয়া থাকবে, এটা আপনাকে বের করতে হবে। এরপরে যে সমন্বয়ের কাজ, এখানে যা লিখবেন, এখানে যত টাকা, 1 লাখ টাকা যদি বাদ দিতে হয়, এখানেও 1 লাখ বাদ দিবেন। যেহেতু এখানে কিচ্ছু বাদ দেই নাই, সো এখানেও কোনো কিচ্ছু বাদ দিতে হবে না। অর্থাৎ 2 এবং 4 হলো হুবহু জিনিস। 2টা হলে দেওয়া থাকে, 4টা হলেও বের করে নিতে হয়। ওয়ার্কিং 5, নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট বের করার জন্য একটা সূত্র আছে। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণ নর্মাল রেট অফ রিটার্ন। আমরা যে ওয়ার্কিং করলাম থ্রি, ওয়ার্কিং 3 যে করলাম আমরা এই নর্মাল নর্মাল প্রফিটের জন্য, ওয়ার্কিং 3 এর যে টাকাটা 3,10,000,
এখানে লিখবো এনআরআর, নর্মাল রেট অফ রিটার্ন, অর্থাৎ এই যে ব্যবসা করতেছে যে লোক, এই লোক তো কিছু না কিছু মুনাফা চায়, সেই মুনাফার রেটটা এখানে লিখতে হবে। সেই মুনাফার রেট প্রশ্নে দেওয়া থাকতে পারে। The valuation of goodwill is to be based on 2 year purchase of super profit. সুপার প্রফিট মেথডে অঙ্কটা করতে বলছে। It is considered that 10% is a reasonable return on net tangible assets. সে 10% মুনাফা চায়, তার স্পর্শনীয় সম্পদগুলোর উপর 10% মুনাফা চায়। তাহলে তার এই যে 10%, এটা হলো এনআরআর, অর্থাৎ সে 31,000 টাকা মুনাফা চাইছিল, কিন্তু সে পাইলো কত টাকা মুনাফা? 70,000। এই যে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে 31, এই যে দোকানটা, এই দোকানটাতে সাধারণত 31,000 টাকা লাভ হওয়ার কথা, সে আসলে লাভ করছে কত করে বাস্তবে? 70,000। কোন শক্তিতে সে এত টাকা লাভ করলো? সেই শক্তিটার নাম হলো গুডউইল। গুডউইল আছে বলেই তার 31,000 টাকার জায়গায় 70,000 টাকা লাভ হয়েছে। এই যে জিনিসটা, এটা বলে সুপার প্রফিট। বাড়তি লাভটাকে সুপার প্রফিট। অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিট বাদ দিতে হবে। এখন এই 70,000 থেকে আমি 31,000-কে বাদ দিব, তাহলে আমার বাড়তি অতি মুনাফা আসলো 39,000 টাকা। এই প্রতিষ্ঠান বাড়তি মুনাফা করতেছে, সুনামের কারণেই করতেছে। 7 নাম্বার স্টেপ বা আমাদের রিকোয়ারমেন্ট, গুডউইল। সুপার প্রফিটকে পারচেজ ইয়ার দ্বারা গুণ করতে হবে। পারচেজ ইয়ার, পারচেজ ইয়ার বলতে বোঝাচ্ছে আপনি যে লাভ করছেন এত টাকা, এটা তো 1 বছরের লাভ। আপনি যে এখন মা- আপনি দোকানটা যদি বিক্রি করতে চান, কত গুণ বেশি এই লাভের কত, এটা তো 1 বছরে এমনি লাভ হয়। কত গুণ বেশি নিবেন? কেউ 2 গুণ নিতে পারে, কেউ 3 গুণ নিতে পারে, কেউ 5 গুণ নিতে চাইবে। যে 1 বছরে এই লাভ হয়, আমি 5 বছরের লাভের সমান আমাকে বাড়তি দিবা, এটা আমার গুরুই। এই লোক বলছে আমাকে 2 বছরের, 2 ইয়ার। এই যে পারচেজ ইয়ার 2 দেওয়া আছে, পার 2 ইয়ার পারচেজ সুপার প্রফিট। এই লোক বলছে 2 বছর। 78,000 টাকা। এই প্রতিষ্ঠানের সুনাম হলো 78,000 টাকা। আপনারা যদি অঙ্কটা বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন। এই যে অঙ্কটা করালাম, এই অঙ্কটা আপনার যে মেইন বিষয়গুলো আরেকবার আলোচনা করতেছি। আমি উল্টা দিক দিয়ে যাচ্ছি। গুডউইল বের করতে হলে আপনি মনে করেন এগুলো নাই, গুডউইল বের করতে হলে সুপার প্রফিট দরকার আমার, আর পারচেজ ইয়ার দরকার। পারচেজ ইয়ার দেওয়া থাকে, তো এই সুপার প্রফিটটা দেওয়া নাই। সুপার প্রফিটের জন্য আমাকে 6 নাম্বার ওয়ার্কিংটা করতে হইলো, না হলে 6 নাম্বার ওয়ার্কিং এর দরকার ছিল না। সুপার প্রফিট দিয়ে দিত আমাকে, সুপার প্রফিট আর পারচেজের গুণ করে অঙ্ক শেষ করে ফেলতাম। কিন্তু সুপার প্রফিটের জন্য 6 নাম্বার ওয়ার্কিং এ করতে হইলো। এখন সুপার প্রফিট ব্যয় করতে হয়। সুপার প্রফিট ব্যয় করার জন্য আমাকে আরো 2টা ওয়ার্কিং করতে হইতেছে। একটা হলো 4 নাম্বারটা, আর 3 নাম্বারটা। অর্থাৎ সুপার প্রফিট বের করার জন্য 4 আর 5 এই 2টা ওয়ার্কিং করতে হচ্ছে। এভারেজ মেন্টাল প্রফিট করতে হইতেছে, আর একটা নর্মাল প্রফিট বের করতে হইতেছে। এখন এভারেজ মেন্টাল প্রফিট তো ইজিলি বের করতে করা যায়, প্রশ্নে দেওয়া থাকে। কিন্তু নর্মাল প্রফিট বের করতে হলে আমার লাগে 3 নাম্বার ওয়ার্কিংটা। অর্থাৎ এই 5 নাম্বারের জন্য এই 3 নাম্বার ওয়ার্কিং এর প্রয়োজন হয় আমার। এনআরআরটা দেওয়াই থাকে, এটা আমার দরকার হয় এটার জন্য। এখন 3 নাম্বার ওয়ার্কিংটা করার জন্য দরকার হয় এই 2টা ওয়ার্কিং এর, 1 এবং 2। কারণ এই এটা আসছে এখান থেকে, আর এই টাকাটা আসছে এই জায়গা থেকে।
তা বুঝতে পারলেন কোনগুলো কোথায় যাচ্ছে? এই দুইটা ওয়ার্কিং এখানে যায় শেষ হচ্ছে, আর এইটা যায় এখানে শেষ হচ্ছে। এই জিনিসটা যাচ্ছে এখান থেকে এই জায়গায়, এই জিনিসটা যাচ্ছে এখান থেকে এই জায়গায়। এরপর সুপার প্রফিট যায় এখানে মিলিত হচ্ছে, অর্থাৎ সাতটা, 6টা স্টেপে আমার 7 নাম্বার জন্য করতে হচ্ছে। যারা এই অঙ্কটা করলেন, বেসিক হয়েছে আর 100%, ওই বেসিকের আলোকে বই থেকে আপনি যদি চান অঙ্কগুলো দেখতে পারেন, দেখলে 90% অঙ্ক আপনি বুঝে যাবেন, কঠিন কঠিন অঙ্কের 90% বিষয় বুঝে যাবেন। 10% জটিল বিষয়গুলো বুঝবেন না, সেগুলোর জন্য আরো 2-4টা আপনার ক্লাস করতে হবে। নেক্সট ক্লাসগুলোতে এগুলো নিয়ে আলোচনা করবো আরো। আজকে কোনো কোয়েশ্চেন নিব না, যেহেতু আজকে বেসিক ক্লাস। নেক্সট ক্লাসে আপনারা এই ভিডিওটা আরো 10 বার 5 বার দেখবেন, দেখার পরে বিভিন্ন কোয়েশ্চেন আসবে আপনাদের, ওই কোয়েশ্চেন গুলো আমাকে করবেন, আমি আপনাদের সেগুলোর উত্তর দিব ইনশাল্লাহ। আর ক্লাস শেষ হওয়ার আগে নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া আছে প্রশ্ন। ক্লাস শেষ হওয়ার আগে আবার একটা কথা বলে রাখি, যে আপনাদের যে অনেকেই ফ্রেন্ড সার্কেল আছে টিচার খুঁজতেছে, পাচ্ছে না, বা গত বছর পড়ছে, থার্ড ইয়ারের রেজাল্ট খুব খারাপ হয়েছে বা খারাপ হবে বুঝে গেছে, তারা বেশ হতাশ। তাদেরকে এখানে রেফারেন্স করতে পারেন। ওনারা ইউটিউব ফেসবুক থেকে আগে ভিডিও দেখবে, দেখার পরে যদি মনে হয় ভালো, তাহলে এডমিশন নিবে ইনশাল্লাহ। আর নিজেদের কলেজের নিজেদের পরিচিতের মাঝে যদি কেউ ব্যাচ বানাতে পারে, তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট আছে, 50%-এর মতো ডিসকাউন্ট পাওয়ার একটা সুযোগ আছে। তা আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।